হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনের আড্ডা। তো আমরা আমাদের মনের আড্ডা চ্যানেলে সাজিয়ে রেখেছি কিছু রহস্য, কিছু রোমাঞ্চ, কিছু রূপকথা আর প্রেম, আর কিছু ভৌতিক গল্প। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গল্পগুলি পাওয়ার জন্য। আর যারা আমাদের চ্যানেলে পুরনো রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখার জন্য। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করা যাক। আজ আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেই ঘটনাটি মনে পড়লে এখনো আমার রাতের ঘুমের যথেষ্ট ব্যাঘাত ঘটে। প্রথমেই আমি আমার পরিবার সম্পর্কে দু চারটা কথা বলে নিই। আমি থাকি বারাসাতে, মা, বাবা, দিদি আর আমি, এই চারজনের ছোট্ট পরিবার। আমি বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজারের পদে কর্মরত। বিয়ে এখনো করিনি। মা হাউসওয়াইফ আর বাবা রেলের লোকো পাইলট ছিলেন, কিন্তু এখন রিটায়ার্ড হয়ে গেছেন। দিদির বিয়ে হয়েছিল, কিন্তু কিছু কারণবশত তার ডিভোর্স হয়ে যায়, তাই এখনো আমাদের সাথেই রয়েছে। আমি বলছি আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। আমি তখন গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের এক্সাম নিয়ে ব্যস্ত। এক্সাম আর 3 মাস বাকি। আমি প্রত্যেক দিনই সকালে ঘুম থেকে উঠে জগিংয়ে যেতাম। অবশ্য আমি একা যেতাম না, আমার এক বন্ধু রনিও যেত। আমরা প্রত্যেক দিনই মেন রোড ধরে সোজা কাছারি মাঠে যেতাম। তারপর মাঠে 1.5 ঘন্টা থেকে চলে আসতাম। সেদিনও বেরিয়েছিলাম রোজকার মতো। মাঠে আমি একাই যেতাম, কারণ রনি ডিরেক্ট মাঠে আসতো। সেদিন যখন পৌঁছালাম তখন পূর্বে আকাশ ফর্সা হওয়া শুরু হয়েছে। এই সময়টা আমার খুব ভালো লাগে। একটা শীতল হাওয়া বয় চারিদিকে, প্রকৃতিও ব্যস্ত থাকে আমাদের একটি সুন্দর দিন উপহার দিতে। যদিও ভালো দিন না খারাপ দিন, এটা যার যার মানসিক স্থিতির উপর নির্ভর করে। সে যাই হোক, সেদিন মাঠে জগিং করতে করতে রনি বলল, বুঝলি শুভ, কয়েকদিন ধরে ভাবছি একটু কাছে পিঠে ঘুরে আসলে কেমন হয়। আমি বললাম, হঠাৎ ঘুরতে যাওয়ার ইচ্ছে জাগলো কেন? না রে, এই একঘেয়ে অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস করতে করতে হাঁপিয়ে উঠেছি, একটু ব্রেকের প্রয়োজন। এখানে বলে রাখি, রনি আমার বন্ধু। বয়স ওর আর আমার প্রায় সমান, কিন্তু এইচএস এর পরই ও একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকে যায়। আমি বললাম, হ্যাঁ বুঝলাম সবই। তো কার সাথে যাবি? কেন তোর সাথে? আমি একটু বিরক্ত হয়েই বললাম, হাট, আমার সামনে এক্সাম আর আমি এখন ঘুরতে যাব? রনি কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পিছন দিক থেকে একটি মেয়েলি সুরে গলা কানে আসতেই থমকে দাঁড়ালাম। রনির মুখের দিকে তাকিয়ে দেখলাম ও দাঁড়িয়ে পড়েছে। আমরা পিছনে ঘুরলাম, দেখি খুব সুন্দরী একটা মেয়ে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে সবুজ চুড়িদার আর লাল প্যান্ট, চুলটা একটু উস্কো খুস্কো, চোখের তলায় হালকা কালি পড়েছে, ঠোঁট দুটো পাতলা কিন্তু শুকিয়ে ফাটতে শুরু করেছে। মুখ আর দেহে ক্লান্তির ছাপ স্পষ্ট। ডান হাতে ধরা একটা ছোট নোকিয়া ফোন, কাঁধে একটা ঝোলা ব্যাগ। চেহারা এমন হলেও মেয়েটার মুখটার মধ্যে সবসময় যেন একটা মায়া খেলা করছে। সে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, একটু সাহায্য করতে পারেন? তার গলার আওয়াজটা খুব নরম আর শান্ত, শুনতে বেশ ভালোই লাগে। আমি একটু গম্ভীর হয়ে বললাম, হ্যাঁ অবশ্যই, বলুন কিভাবে সাহায্য করতে পারি। সে এগিয়ে এসে একটা কাগজের টুকরো দেখিয়ে বলল, এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারেন? আসলে আমি এখানে নতুন এসেছি তো, তাই। আর এখানে আমি কাউকেই সেরকম চিনি না, তাই বললে খুব উপকৃত হব। আমি দেখলাম বারাসাতের ডাক বাংলো মোড়ের ঠিকানা। আমি তাকে বুঝিয়ে বলে দিলাম।
সে কাগজের টুকরোটা ফেরত নিয়ে উল্টো দিকে ঘুরে রোডের দিকে এগোতে লাগলো। আমরা দাঁড়িয়ে মেয়েটার দিকেই দেখছিলাম। হঠাৎ মেয়েটা দাঁড়িয়ে পড়লো, তারপর আমাদের দিকে ঘুরে এগিয়ে এসে আমাকে উদ্দেশ্য করে খুব আস্তে তীক্ষ্ণ স্বরে বলল, অনেক ধন্যবাদ আপনাকে, আবার সাহায্য চাইতে আসবো। শেষের কথাটা কেমন যেন অদ্ভুত শোনালো। পরে আবার সাহায্য চাইতে আসবো মানে? এটা আবার কেমন কথা? রনি নিজের দাড়িতে আঙুল চালাতে চালাতে বলল, কি হলো বলতো ব্যাপারটা? ঠিকানা জিজ্ঞেস করলো, তারপর ঘুরে এসে ধন্যবাদ বলল, এতটুকু তো বুঝলাম, কিন্তু তার পরের কথাটার মানে কি সেটাই তো বুঝতে পারলাম না। যাই হোক, বাদ দে, চল। পরের দিন দুপুরে খাওয়া দাওয়া করে খবরের কাগজটা নিয়ে বসলাম। দিদিও বসলো এসে। কাগজের প্রথম পাতাতেই একটা হেডলাইনে দেখে চোখটা স্থির হয়ে গেল। সেখানে বড় বড় অক্ষরে লেখা, রক্তচোষার ভয়ে আতঙ্কে শহরবাসী। দিদি বলল, ভাই পড় তো এটা, আর জোরে জোরে পড়বি। আমি পড়তে শুরু করলাম। রক্তচোষা বা ভ্যাম্পায়ারের ভয়ে কাঁপছে শহরবাসী। গত 1 মাস ধরে হুগলি, মেদিনীপুর আর কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ছোট ছোট ছেলেমেয়েরা নিখোঁজ হতে শুরু করে। নিখোঁজ ছেলে মেয়েদের মা বাবা থানায় এফআইআর করলে তদন্ত শুরু করে পুলিশ, এবং নিখোঁজ ছেলে মেয়েদের রক্তশূন্য দেহ কলকাতার একটি ভাগাড় থেকে উদ্ধার করে তারা। কিন্তু কিছুতেই এই সমস্যার সমাধানের সূত্র খুঁজে পায় না পুলিশ। এখনো পর্যন্ত 3 জন ছেলে আর 3 জন মেয়ে নিখোঁজ হয়েছে। সব থেকে আশ্চর্য ব্যাপার এই যে এখনো নিখোঁজ হওয়ার ঠিক 21 দিনের মাথায় আর একজন নিখোঁজ হয়। বাকি 3 জনের ক্ষেত্রেও এই নিয়মের ব্যাঘাত ঘটেনি। আজ থেকে 2 দিন আগেই ভাটপাড়া থেকে একটি 10 বছরের মেয়ে নিখোঁজ হয়, তবে তার খোঁজ এখনো চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সমাজ 2 ভাগে বিভক্ত হয়েছে। অনেক মানুষের ধারণা এটি রূপকথার ড্রাকুলা বা রক্তচোষার কাজ, যে কিনা দিনে ঘুরে ঘুরে নিজের শিকারদের চিহ্নিত করে আর রাতে বের হয় শিকারে। আবার কিছু মানুষের ধারণা এটি কোনো ভাইরাসের আক্রমণের ফলে ঘটছে। সব মিলিয়ে শহরের বুকে এই অদ্ভুত মৃত্যুর আতঙ্কে মানুষ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হচ্ছে। আমি থামলাম। দিদি অবাক হয়ে বলল, কি সাংঘাতিক ব্যাপার! এই ভ্যাম্পায়ার, রক্তচোষা এইসব আবার সত্যি সত্যি হয় নাকি? আমি বললাম, না না, এসব আবার হয় নাকি, আসলে এগুলো গুজব, আর কিছু না। দিদি ভয়ে ভয়ে বলল, এই ভাই, আজ তোর আর আমার যাওয়ার কথা না পরিতোষ কাকুর মেয়ের বিয়েতে? সেখান থেকে ফিরতে ফিরতে তো বেশ রাত হবে। কি হবে তাহলে? ধুর, তুই না সত্যি, বাদ দে তো, যত সব। বেশ তাচ্ছিল্যের সুরেই বলছিলাম কথাটা, কিন্তু কে জানতো যে এক ভয়ানক কাল রাত্রি অপেক্ষা করে আছে আমাদের জন্য।